তাহলে শুরু হচ্ছে না মোশন গ্রাফিক্স এর দুনিয়াতে আপনাদের এন্ট্রি। সো ওয়েলকাম টু মোশন ওয়ার্ল্ড। আজকে থেকে আপনাদের আসলে এই যে আপনারা স্লাইডটাই ফিল করতে পারবেন। দেখেন স্লাইডের আশেপাশে সব জিনিসগুলো একটু মুভ করতেছে, তাই না? এগুলো ডিজাইনের কাজ আপনারা করে ফেলছেন অলরেডি। এই ডিজাইনগুলো এখানে এসে এইভাবে মুভ করার কাজগুলো এখন থেকে শুরু করবেন। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আজকে স্লাইডে আলোচনা করব। স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর, মোশন গ্রাফিক্স সম্পর্কে জানবো, আফটার ইফেক্ট সম্পর্কে জানবো, মোশন গ্রাফিক্সের ব্যবহার সম্পর্কে জানবো, কিভাবে ইনস্টল করে, আর সফটওয়্যারের ওয়ার্কিং স্পেস সম্পর্কে জানবো। প্রথমে আপনারা আরে আমার ছবি চলে আসছে তো। আচ্ছা, প্রথমে আমরা স্ট্যাটাস অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড, এটা সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। আপনারা, আমি জানি যে আপনারা জেনেই আসছেন, না হলে সবাই গ্রাফিক্সের কোর্স করতেছে, আপনারা কেন এইটা আবার এটার সাথে লাগালেন? তারপর আমি এটা একটু রাখছি এই কারণেই, আপনারা এটা শেখার পরে মোশন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে তো কাজ করতে পারবেনই, তার বাহিরেও এখন একটা নতুন একটা দুনিয়া চলতেছে, এটা সবাই বোধহয় জানি, কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? সবাই জানে। সো কন্টেন্ট ক্রিয়েটর ক্ষেত্রে আফটার ইফেক্ট, ভিডিও এডিটিং বা প্রিমিয়ার প্রোর খুব একটা ডিমান্ড, কিন্তু অনেক ডিমান্ড। তো সেই ডিমান্ড ওয়ার্ল্ডে দেখেন 200 মিলিয়ন কন্টেন্ট ক্রিয়েটর, মানে এটা কিন্তু বাড়তেছে। এটা একটা এই যে গ্লোবাল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটের একটা রিসার্চ, সেখান থেকে একটা ধারণা দেওয়া হয়েছে। তার মানে এর বেশিও কিন্তু আছে, 200 মিলিয়নের উপরে কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি আছে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর এভারেজ 6 থেকে হাফ মান্থের মধ্যে আর্নিংটা পায়, মানে তাদের আর্নিং, যদি ওইভাবে অধ্যবসায় থাকে, সবকিছু ঠিকঠাক থাকে। তো দেখেন এখানে আর্নিং এর তাদের পরিমাণটা দেখেন পার ইয়ার। তারপর 2023 সালে আবার একটা রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টে ভ্যালুটা 21 বিলিয়নের উপরে ইনফ্লুয়েন্সারদের মার্কেট। আপনারা রিসেন্টলি একটা ভাইরাল হয়েছে দেখবেন, বারিশকের আর তনির। সো এখানে বারিশককে ইনফ্লুয়েন্সার, তনি তো একটা কোম্পানির মালিক, ওই একটা ব্র্যান্ডের, ও নিজেই নিজের ইনফ্লুয়েন্সার। কিন্তু বারিশক কিভাবে আসছে? এই ফেসবুকে এই টুকটাক করে 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 এখন একজন ইনফ্লুয়েন্সার হয়ে গেছে। মানে ওনার একটা ফ্যান ফলোয়ার আছে, তাদেরকে বললে হয়তোবা তারা একটা জিনিসের উপরে ইনফ্লুয়েন্স হতে পারে। তো এই ইনফ্লুয়েন্সাররাই আসলে অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? মানে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে করতে আপনার একটা ফ্যান বেজ হয়ে যায়, একটা জোন হয়ে যায়। ওই জোনে কিছু মানুষ আছে, আপনি যা বলবেন বা আপনি যা করবেন তাই ওরা ফলো করে বা ইনফ্লুয়েন্স হয়। সেই ক্ষেত্রে তাদের মার্কেটটা আস্তে আস্তে আরো বাড়তেছে। তো ভ্যালু 21 বিলিয়নের উপরে আছে। আপনারা যারা আজকে থেকে কাজ শুরু করবেন, তারাও যদি চিন্তা করেন যে গ্রাফিক্স এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করব, চাইলে করতে পারেন। এই পেশাটা মোটেও হাস্যকর পেশা না, আপনারা চাইলে করতে পারেন। কারণ ওয়ার্ল্ডের যে নাম্বার 1 ইউটিউব চ্যানেল, উনিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, কোনো প্রতিষ্ঠান না। যেমন নাম্বার 2 টি সিরিজ, জানেন তো, ইন্ডিয়ান টি সিরিজ। কিন্তু নাম্বার 1 মিস্টার বিস্ট। তো উনি যে পরিমাণ টাকা ইনকাম করে, কোনো কোনো কোম্পানি সেটা স্বপ্নও দেখে না। সো কন্টেন্ট ক্রিয়েটর আসলে সিরিয়াসলি নিলে আপনারা কিছু করতে পারবেন, আশা করি। এটা একটা সিম্পল ধারণা দিচ্ছিলাম আর কি, চাইলে করতে পারেন। আর এটা মার্কেট বাড়বে। এখন বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা কি? অলরেডি তো নামে একটা বলছি, যেহেতু আপনারা চিনেন, তার মানে বুঝতেছেন যে নর্মাল সেলিব্রিটির নামের চাইতে ওনার নামটা এখন আপনাদের পরিচিত মনে হয়। এখন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররা 2010-এর আগে হাইলাইট হয় নাই, কারণ ইউটিউব, ফেসবুক ওইভাবে যদি চিন্তা করেন, আমরা বাঙালির একটু পরেই শুরু করি সবকিছু। তো ঠিক 2010-এর আগে লাইমলাইটে না থাকলেও 2010 সালের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হচ্ছে। কেউ কেউ দাবি করে আমি বাংলাদেশের প্রথম, কেউ কেউ পুরাতন। ভাই, ওই জিনিস পুরাতন নতুনেরই না। আপনি ইউটিউব চ্যানেল হয়তো অনেক আগে খুলে রাখছেন, এটা বুঝতেন না, এরকম হয়েছে। সেলফি দেখবেন আপনি তুলছেন, কিন্তু এটাই যে সেলফি হয়তো জানতাম না। মোবাইল অনেক আগে যারা ব্যবহার করতাম, তারা ক্যামেরা থাকলে পিছন থেকে তুলতাম না আগে, ওইটা যে সেলফি হয়তো বুঝতাম না। তো সেই কন্ট্রোভার্সি না যেয়ে আমরা যদি চিন্তা করি যে এখন আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের বাংলাদেশ স্বীকৃতি দেয় ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ড নামে। সো ওদের লাস্ট অ্যাওয়ার্ড 2002 সালে হয়েছে, ওরা 22 সালে। তো ওরা আবার হয়তো বা গুছাচ্ছে, দিয়ে দিবে এই পরিবেশ পরিস্থিতি ভালো হলে।
তো এখান থেকে আপনারা দেখবেন অনেকেই এই অ্যাওয়ার্ড গুলো পেয়ে তাদের কাজগুলো আরো গতিতে মানে বাড়ায় ফেলছে। একটা রিকগনাইজেশন হইলে হয় কি ওই কাজটা আরো গতি বাড়ে, তাই না? তার মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হইলে আপনি চাইলে আপনার পরিচিতিটা এখন বাংলাদেশে অ্যাকসেপ্ট করাইতে পারে, সেই প্ল্যাটফর্ম হয়েছে। এই হচ্ছে আমাদের স্ট্যাটাস কন্টেন্ট ক্রিয়েটরের। এখন আমরা একটু মোশন গ্রাফিক্স সম্পর্কে জানি। এখানে লেখা আছে, তারপরে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মোশন গ্রাফিক্স বলতে আপনারা কি বুঝেন? বাকিরা আপনাদের ভাষায় আপনি মোশন গ্রাফিক্স বলতে কি বলবেন? বুঝেন নাই কিছুই? আচ্ছা আচ্ছা, অনেকটা কাছাকাছি এরকমই বিষয়টা। মোশন গ্রাফিক্স রেফার্স টু অ্যানিমেটেড গ্রাফিক ডিজাইন। আপনারা যে ডিজাইনগুলো করছেন না এতদিন, এই ডিজাইনগুলোই যখন অ্যানিমেটেড হবে, বা এক কথা যদি বলেন আবার মুভমেন্ট, they are pieces of animation or digital footage which create the illusion of motion. আপনি এটাকে মনে করতেছেন এটা জীবিত বা মুভমেন্ট। আমি যদি এখানে একটা কার্টুন ছেড়ে দেই, কার্টুনটা যদি হাঁটে, তাহলে আপনাদের কাছে ওটা আর জীবিত মনে হবে না? অ্যাকচুয়ালি ওটা জীবিত না, ওর একটা মোশনের কারণে আপনার একটা ইলুশন তৈরি হচ্ছে। আপনি ফিল করতেছেন যে এটা মুভ করতেছে, এটা নড়তেছে, এটা জীবন্ত। তাইলে মোশন হচ্ছে অ্যানিমেশনের একটা পিস। তো অ্যানিমেশন যদি একটা গাছ হয়, তার একটা শাখা বা উপশাখা হচ্ছে মোশন। অ্যানিমেশন পুরো একটা ইন্ডাস্ট্রি, তার মধ্যে এই মোশন একটা সেক্টর। ইন এ শর্ট ওয়ার্ড, মোশন গ্রাফিক্স ইজ মুভমেন্ট অফ দ্য গ্রাফিক্যাল এলিমেন্ট। এই যে দেখেন, এইরকম ডিজাইন আমরা ইলাস্ট্রেটর ফটোশপ করতে পারি না? কিন্তু এই যে টেক্সটের লেখাটা আসতেছে বিভিন্ন ভাবে অ্যানিমেশন হয়ে আসতে, দেখেন খুব সুন্দরভাবে অ্যানিমেশন। তারপরে এই যে এলিমেন্ট গুলো অ্যানিমেশন হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে মুভমেন্ট হয়েছে, এক একটা বস্তুর এক একটা মুভমেন্ট কিন্তু, তাই না? এই পুরো মুভমেন্ট মিলিয়ে একটা গল্প বা একটা স্টোরি তৈরি করছে, এটাকে আমরা বলতেছি কি অ্যানিমেশন। পুরাটাকে বলতেছি অ্যানিমেশন, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র একটা জিনিসকে আমরা বলতেছি কি মোশন। মোশনের মধ্যে কোনো চরিত্র থাকে না, মোশনের মধ্যে কোনো গল্প থাকে না, মোশন হচ্ছে মুভমেন্ট। কিন্তু এই এক একটা মোশন বা এক একটা মুভমেন্ট মিলে একটা চরিত্র হয়, একটা গল্প হয়, একটা স্টোরি হয়, আর তখনই এটা অ্যানিমেশন হয়। বুঝছি বিষয়টা? তাহলে সব মোশনকে অ্যানিমেশন বলা যায় নাকি? না, সব অ্যানিমেশনের মধ্যেই মোশন আছে, কিন্তু সব মোশনের মধ্যে আমরা মোশনটা অ্যানিমেশন বলে চালাইতে পারি। এটা বুঝে না যারা, তাদের কাছে, যারা বুঝে তাদের কাছে আবার বললেন না যে অ্যানিমেশন অ্যানিমেশন অ্যানিমেশন। অ্যানিমেশনের একটা শাখা হচ্ছে মোশন। সো আশা করি বুঝতে পারছেন। তাহলে এক কথা যদি বলেন, মুভমেন্ট অফ দ্য গ্রাফিক্যাল এলিমেন্ট ইজ কল্ড মোশন। সো ইউজার্স অফ মোশন গ্রাফিক্স, আপনারা তো শিখছেন, আমি জানি আপনাদের একটা উদ্দেশ্য আছে বলি এটাকে আপনারা ইনক্লুড করার চেষ্টা করছেন, বা চাহিদা আছে বুঝছেন, সেটার জন্য ইনক্লুড করছেন। সো আমরা তারপরে দেখি, দেখেন ইনফরমেশন শেয়ারিং। এখন এমন একটা যুগ চলে আসছে, আমরা না পুরো পৃথিবীটাই আসলে স্থির যুগ নাই, এখন সবাই অস্থির। এই অস্থিরতার কারণে আমরা খুব অনেক অনেক জিনিস অনেক সময় ধরে দেখতে চাই না, গবেষণা করতে চাই না, বই পড়তে চাই না, তাই না? তো এই ক্ষেত্রে আপনি আপনার ইনফরমেশন বলেন, আদার্স অনেক কিছুই আছে যেগুলো ওই যে গল্পের মতো লিখে দেওয়ার চাইতে এরকম অ্যানিমেট করে বোঝানোটা ইজি, এবং এটা হচ্ছে অডিয়েন্স ভালো নেয়। সো ইনফরমেশন শেয়ারিং, যেমন আপনারা সবাই সিভি বানাইছেন, রিজিউম বানাইছেন না? মোশন গ্রাফিক্স ডিজাইনারদেরও কিন্তু সিভি আছে, ওইটাকে মোশন শরীর বলে, মোশন সিভি। ওইখানে তাদের ইনফরমেশন গুলা খুব সুন্দরভাবে এরকম মোশন গ্রাফিক্সে সাজানো থাকে। তারপর মুভি এন্ড আদার ভিডিও টাইটেলস, আপনারা নাটক দেখেন, মুভি দেখেন, কত সুন্দর সুন্দর টাইটেল আসে না প্রথমে? তারপরে তো বলিউডের গানগুলোর কথা যদি বলি, এখানে মানে খুব অ্যানিমেটেড অনেক কিছু থাকে না? ওই কাজগুলোতে এটা কিন্তু ব্যবহার হয়। নট অনলি দ্যাট, আপনারা যদি হচ্ছে লোগো গ্রাফিক্স বা লোগো ডিজাইন করেন, লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে ব্যবহার হয় না? সোশ্যাল মিডিয়ার পোস্ট আপনারা খুললেই দেখবেন, আপনারা যেখানে ভিডিও রেকর্ড পাচ্ছেন যেই চ্যানেলে, ওইখানে দেখেন এই যে রেডমির একটা অ্যানিমেশন আছে,
দেখছেন কিনা জানি না, আমরা যে ইউটিউবে ভিডিওগুলো দিই অন্য একটা ব্যাচে, তো এরকম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট যায়, সেগুলো কাজ করতে পারে। অ্যাডভার্টাইজমেন্ট, আমরা হচ্ছে নিউজ টিভি চ্যানেল খুললেই পাই না, ওখানে কিন্তু প্রচুর ব্যবহার। তারপর হচ্ছে অন্যতম একটা এক্সপ্লেইনার ভিডিও, যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন তারা দেখবেন, এর আগের ব্যাচে বোধহয় আমি একটা শেয়ার করছিলাম, মানে আপনার একটা স্টোরি একটা কার্টুনের মাধ্যমে বা কোনো গল্পের মাধ্যমে ভয়েস দিয়ে এক্সপ্লেইন করা হচ্ছে, এটা হচ্ছে এক্সপ্লেইনার বা অ্যানিমেটেড এক্সপ্লেইনার ভিডিও। বুঝতে পারছেন? এর বাইরে কিন্তু অনেক সেক্টর আছে, আপনারা নিজেরাই নিজেদেরকে কোশ্চেন করলে অ্যান্সার পেয়ে যাবেন। ধরেন আপনারা কোনো একটা মানুষের 100 লাইন লেখা, ওইটা পড়ে যতটুকু মজা না পান, একটা ভিডিও দেখে কিন্তু মজা পান, তাই না? সো তাহলে মোশন গ্রাফিক্স এর আসলে ব্যবহারের শেষ নেই। এবার আসেন মোশন গ্রাফিক্স এর সফটওয়্যার। সাম অফ দ্য ফেমাস সফটওয়্যার ইউজ ফর ক্রিয়েটিং মোশন গ্রাফিক্স আর ব্লেন্ডার, সিনেমা 4D, মায়া, অ্যাডোবি অ্যানিমেট, ফটোশপ and Cintiq, but Adobe After Effects is the most common and popular in the motion industry. মানে একটা কোম্পানি তো তাদের একার একটা সফটওয়্যার বানায় বসে নেই, অনেক কোম্পানি তো বানায়, তাই না? তো সেরকমই বিভিন্ন কোম্পানির বিভিন্ন সফটওয়্যার আছে, কিন্তু সবচাইতে পপুলার সফটওয়্যার বলতেছি তাহলে কোনটা? এখন কেন এটা পপুলার হইলো? এই যে মোশন ইন্ডাস্ট্রিতে এটা অ্যাকসেপ্ট করে। আপনি যেখানে মোশন ডিজাইনার হিসেবে কাজ করবেন সেখানে একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে না, যে আপনি এই সফটওয়্যারে কাজ পারলে আপনি এই কোম্পানিতে জয়েন করতে পারবেন বা পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে এই সফটওয়্যারটার চাহিদা কোনটা হলো তাহলে এই ইন্ডাস্ট্রির? অ্যাডোবি আফটার ইফেক্টস। এছাড়া আপনার সিনেমা 4D আছে, মায়া আছে, অ্যাডোবি অ্যানিমেট আছে, ফটোশপ আছে, ব্লেন্ডার আছে, এগুলো সব আছে। তবে আরেকটা বিষয় হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টসটা হচ্ছে 2D মোশন বা 2D অ্যানিমেশনের জন্য বেস্ট। এখানে আপনি কোনোভাবেই 3D করতে পারবেন না। 3D করতে হলে আপনাকে ফেক 2.5D এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, আদারওয়াইজ প্লাগইন ব্যবহার করতে হবে। এর বাইরে 3D এখানে তৈরি করা সম্ভব না। সো এই হচ্ছে মোশন গ্রাফিক্সের সফটওয়্যার। আপনারা চাইলে ফটোশপের মাধ্যমে করতে পারেন, ফটোশপের টাইমলাইন আছে, জিফ তৈরি করা যায়, সো ওইটাও মোশন। তো আমরা অ্যাডোবি আফটার ইফেক্টস শিখবো। করা যায়। এবার হচ্ছে Adobe After Effects। দেখেন Adobe After Effects is a 2.5D animation software used for animation, visual effects and motion picture compositing. After Effects is used in film, TV and web video creation. এখানে একটা টুইস্ট আছে। After Effects is a 2.5D animation. 2D তো বুঝলেন, 2D কি? 2D মানে কি? D মানে কি? 2 মানে তো 2, D মানে ডাইমেনশন। তাহলে দ্বিমাত্রিক একটা বস্তু, তাই তো? তাহলে তার কি থাকবে? দ্বিমাত্রিকে কি থাকবে? ওই যে দেখেন এখানে যে অ্যানিমেটেড হয় শেষের দিকে একটা আসে, এই যে আফটার ইফেক্টের লোগোটা দেখেন শেষের দিকে একটু পরে, এই যে ওই যে একটা বিপ করে গেল, ওইটা কি 2D না 3D? 2D বলতেছেন, দ্বিমাত্রিক, তাহলে অনেক দ্বিমাত্রিক হলো কেমনে? এই যে ত্রিমাত্রিক। তাহলে 2D মানে দ্বিমাত্রিক, 3D মানে ত্রিমাত্রিক, 2.5D কি আড়াই মাত্রিক? কি হইতে পারে বলেন? গোপাল ভাঁড় দেখেন, গোপাল ভাঁড় 2D না 3D? মোটু পাতলু দেখেন, মোটু পাতলু দেখেন না? ছোটা ভীম দেখেন, 2D না 3D? ছোটা ভীম, মোটু পাতলু এগুলো সবই 3D, মানে ওদের রোটেশন আছে দেখবেন, ঘুরে এরকম ঘুরে না? ডোরিমনের তো ভার্সন আছে, 3D আছে, 2D আছে, কিন্তু গোপাল ভাঁড় হচ্ছে 2.5D, নট 2D। গোপাল ভাঁড় 2.5D। 2D হচ্ছে শামিমা শ্রাবন্তী বানায়, দেখছেন কিনা? চেনেন সাম্বা? 2D হচ্ছে অন্তিক মাহমুদ বানায়। ওগুলো সফটওয়্যার ভিন্ন, ওরা সফটওয়্যার যেমন ওরা ক্রিজায় কাজ করে, আর অ্যানিমেট সিসিতে বোধহয় অন্তিক কাজ করে।
এনিওয়ে 2.5D তাহলে কি? 2.5D হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয় যেখানে 2D টাকে 3D তে লুক দেওয়ার চেষ্টা হয়, কিন্তু এটা 3D না। বুঝতে পারছেন বিষয়টা? 2.3D এর কাজ হচ্ছে 2.5D এর কাজ হচ্ছে 3D লুক দেওয়া, কিন্তু ও 3D না। তাহলে কিভাবে লুক দেয়? এটা হচ্ছে এখানে একটা ফেক ক্যামেরা, ফেক এনভায়রনমেন্ট তৈরি করা হয়। ধরেন আমি একটা বক্স তৈরি করবো, একটা বক্সের পার্ট কয়টা থাকে? 4টা থাকে? 6টা। এখন এই 6টা পার্ট আমি ধরেন এরকম জোড়া লাগাবো, ধরেন ওই যে তক্তা কেটে কেটে লাগায়, পেরেক দিয়ে লাগায় না, কিন্তু ওর মাঝখানে কি থাকে? ফাঁপা থাকে না? এই ফাঁপা অংশগুলোকেই বলা হয় 2.5D। ওরে মানে ওই যে 6টা পার্ট দিয়ে 3D বানানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ওর মাঝখানে কিছুই নেই, ফাঁপা। আর যেটা অরিজিনাল 3D, ওর মাঝখানে পুরুত্ব, ঘনত্ব সবই থাকবে। বুঝছেন বিষয়টা? ওর মাঝখান থেকে যদি কাটেন, ওই টোটালটাই বের হবে, ফাঁপা থাকবে না। বুঝছেন? আর 3D তে হয় কি, রোটেট থাকে, রিভলভ থাকে, ও ঘুরলে দেখা যায় পুরো শরীরটা। দেখতে দেখতে অভ্যস্ত হয়েছেন। 3D কার্টুন দেখেন তাহলে ভালো লাগবে। 3D কার্টুন না, 3D অ্যানিমেশন মুভি দেখেন। রূপাঞ্জল দেখছেন? ওইরকম মুভি দেখেন, আর অনেক ভালো আছে। এগুলো তো অস্কার পাওয়া না। টয় টয় মুভিটা দেখেন, টয় 1 2 দেখেন, ওগুলো অস্কার প্রাপ্ত মুভি। ওগুলো হচ্ছে দেখবেন, কুম্ফু পান্ডা দেখবেন, তাহলে বুঝবেন। ওগুলো সব অস্কার প্রাপ্ত মুভি। সো তাহলে হচ্ছে ওদের দেখবেন যখন এরকম রোটেট করে, মোটু পাতলু দেখলেই বুঝবেন, মোটু রোটেট করে না, কিন্তু কখনো গোপাল ভাঁড়ের দেখছেন এরকম ঘুরে রোটেট করে? এরকম এক সাইড দেখবেন, এক সাইড। যখন হেঁটে আসে তখন ওইরকম এক সাইড দিয়ে হেঁটে আসে। আর মোটু পাতলু ঘুরে, মোটু পাতলুর কার্টুনের মধ্যে গাড়িটা সব রিয়েল, বুঝছেন? আবার গোপাল ভাঁড়ে দেখবেন হাঁটার সময় দেখবেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে না, পাগুলো পিছলে পিছলে যায়। এই গোপাল ভাঁড়ের কার্টুনই আমরা আসলে আমাদের এই প্রতিষ্ঠানে শিখাইতাম, ওই সেইপের প্রজেক্ট। তাহলে হচ্ছে 2.5D 2D 3D এর মধ্যে কিছু একটা পরিবর্তন বা কিছু একটা পার্থক্য বুঝছি না? 2D হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ আছে, এছাড়া আর কোনো কিছুই নাই। 2.5D হচ্ছে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, বা এর পুরুত্ব, উচ্চতা বলবো না, এর হচ্ছে পুরুত্ব, সেটা দেখানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ভিতরে ফাঁপা। ঠিক আছে? আর 3D হচ্ছে আপনি রিয়েল, এর রিভলভ পাবেন, এর অ্যাঙ্গেল পাবেন, এর ভিতরে পুরুত্ব, ঘনত্ব সব পাবেন। বুঝছেন বিষয়টা? ওকে, তাহলে চলেন পরবর্তী ধাপে যাই। তাহলে আফটার ইফেক্টের কাজ বুঝছি না আমরা? আফটার ইফেক্ট কি ধরনের সফটওয়্যার, যে এখানে আমরা যেটা বুঝলাম, 2.5D সফটওয়্যার ইউজ ফর অ্যানিমেশন ভিজুয়াল ইফেক্টস। বুঝছি না বিষয়টা? এর নাম হয়েছে কি? আফটার ইফেক্টস। তার মানে কোন একটা কিছু তৈরি করা হবে, সেই তৈরি করার পরে এর ইফেক্টের কাজ হয়। বুঝছি বিষয়টা? কোন একটা কিছু আগে তৈরি করবেন, দেন যে ইফেক্টসটা অ্যাড করবেন, সেই ইফেক্টস গুলোই এইখানে আফটার ইফেক্টস নামে হয়। 2.5D সফটওয়্যার যেটা ধরে আপনি অ্যানিমেশন, ভিজুয়াল ইফেক্টস, মোশন পিকচার, কম্পোজিটিং এগুলো করতে হবে। মোশন পিকচার আর স্টপ মোশন নামে আলাদা ইন্ডাস্ট্রি আছে কিন্তু। মানে আপনি একটা ক্যামেরা দিয়ে ছবি তুলবেন 100 ফ্রেম, এরকম একবার এরকম হাত, আরেকবার এরকম হাত, তো 100 ছবি যখন মিলাবেন, কম্পোজিট করবেন, তখন দেখবেন একটা অ্যানিমেশন হয়। দেখছেন না? আগে হাতে ড্র করে করে কার্টুন আঁকতো কিন্তু। কে? হ্যাঁ, মোশন পিকচার, স্টপ মোশন, এগুলো হচ্ছে হাতে ড্র করে এক একটা। আপনারা ছোটবেলা ওই যে বই, এরকম বইয়ের পাতা এরকম কাইন্ড অফ এরকম ডায়েরি আছে, এই যে এরকম করে অনেক সময় অ্যানিমেশন করতেন না? এই যেরকম এখানে কিছু লিখতেন না? এগুলাকে স্টপ মোশন বলে। এগুলো ট্রেডিশনাল মোশনও বলে, অনেক আগের এগুলা। মোশন আসছে কোথা থেকে জানেন? ক্যালিওলিথিক এরকম একটা ছিল, ওইটা ছিল হচ্ছে অনেক আগে, ওই মুঘলদেরও আগের। পাহাড়ের গুহায় একটা হচ্ছে জার পাওয়া গেছে, জার। ছোটবেলায় হচ্ছে আপনারা ওই মাটির কলসে পানি টেনে এরকম খাইছেন, ওগুলাকে জার বাউজি বলে। তো ওইটার এরকম গোল রাউন্ড একটা জায়গা ছিল, বুঝছেন? তো ওই গোল রাউন্ডের এইখানে 10টা স্টেপ করে এক একটা ছবি দিছে।
যখন ওইটা ঘুরতো তখন অ্যানিমেশন মনে হতো। বুঝছেন বিষয়টা? তো ওইখান থেকে অ্যানিমেশন শুরু হয় প্রথম। এগুলো অনেক হিস্টোরি আছে, সেগুলো নিয়ে চাইলে পড়াশোনা করতে পারেন। এখন আফটার ইফেক্টে আমরা যদি কাজ করতে চাই তাহলে আমাদের আসলে কিছু বেসিক জিনিস সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। বেসিক জিনিস বলবো না, এটা ফাউন্ডেশন বলবো। ফাউন্ডেশন মানে হচ্ছে কোনো একটা জিনিসের ভিত্তি, তাই না? তো এই সফটওয়্যারটা কাজ করতে হলে কোন ফাউন্ডেশন গুলোয় আপনাকে কাজ করতে হবে, সেই ফাউন্ডেশন গুলোকে আমরা 6 ফান্ডামেন্টাল ফাউন্ডেশন বলি বা 6 ফান্ডামেন্টাল টপিকসও বলি। তো প্রথমটা হচ্ছে কম্পোজিশন, তারপর একটা লেয়ার্স, অ্যানিমেশন, ইফেক্টস, 3D, রেন্ডারিং। সো আফটার ইফেক্টের মেইন কাজ হচ্ছে কম্পোজিট করা। প্রত্যেকটা ফ্রেমকে আলাদা আলাদা করে কম্পোজিট করবে। কম্পোজিট সারের কথা শুনছেন? এটা কি সার বলেন তো? কম্পোজিট সারটারে কোনটা কোন সার বলে? যে ওই যে গোবর দিয়ে তৈরি হয় না? গোবর, খালি গোবর দিলে হয়? আর অনেক কিছু আছে, নিজে থেকে বানাই না আমরা ওগুলা, কম্পোজিট। তার মানে হচ্ছে এখানেও আপনি কি করতে হবে, আলাদা আলাদা কন্টেন্ট গুলো ফ্রেম বাই ফ্রেম কি করতে হবে, কম্পোজিট করতে হবে। এই জন্য এটাকে কম্পোজিশন বলা হচ্ছে। কম্পোজিশন, লেয়ার্স, অ্যানিমেশন, ইফেক্ট, 3D, রেন্ডার, এই 6টা জিনিসের উপরে ভিত্তি করে আফটার ইফেক্টের কাজ হয়। বুঝছেন বিষয়টা? ওকে ওকে, এই হচ্ছে আমাদের ছোট্ট একটা প্রেজেন্টেশন। সো ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোশ্চেন? আছে? না থাকলে চলেন আরেকবার রিভিউ দেই। সো রিভিউ দেন এখানে, স্ট্যাটাস জানার দরকার নেই। চলেন মোশন গ্রাফিক্স কি বলেন? কোন একটা চিত্রকে মুভমেন্ট করা। বাকিরা? বলেন। সেটা তো ও বলছে ওর মতো করে, আপনারা ওরটাই আপনি বলেন আবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওরটার মতো হইলো না তো। বলেন, আপনারা বলেন। হ্যাঁ এই তো, তারপরে আর বাকিরা? এই তো, এগুলাই তো নিজেদের মধ্যে থেকে দেখেন, ও যা বলছে ওইটারই মডিফাই করছেন তিনজনে, 3 রকম হয়েছে। সেটা এটাই। যাই হোক, তাহলে হচ্ছে কি, দ্য মুভমেন্ট অফ গ্রাফিক্যাল এলিমেন্ট ইজ কল্ড মোশন গ্রাফিক্স। গ্রাফিক্যাল এলিমেন্ট, হ্যাঁ। এখন সেটার মধ্যে ওই অবজেক্ট যা আছে সবই পড়ে, টেক্সট যা আছে। বুঝছি বিষয়টা? তাহলে আফটার ইফেক্ট কি? অ্যানিমেশন সফটওয়্যার, তাই না? যেটার মধ্যে কম্পোজিট করে কাজ করা হয়, ভিজুয়াল ইফেক্টস, অ্যানিমেশন তৈরি করা হয়, তাই না? হ্যাঁ, 2.5D অ্যানিমেশন সফটওয়্যার বা ভিজুয়াল ইফেক্টস, যেটা দ্বারা ভিজুয়াল ইফেক্ট, অ্যানিমেশন, টিভিসি এগুলো তৈরি করা হয়, আর এটা কম্পোজিট করে কাজ করে, তাই না? কম্পোজিট। মোশন গ্রাফিক্স এর ব্যবহার বলতে পারবেন দুই একটা, কোথায় কোথায় ব্যবহার করতে পারেন? অ্যাডে ব্যবহার করতে পারেন, তারপরে আর কোথায় কোথায় হতে পারে? স্লাইড শোতে আপনারা কি ব্যবহার করবেন? স্লাইড শো কিতে ব্যবহার করবেন? আমি যেটা ব্যবহার বানাইছি এটা 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 ব্যবহার করবেন? স্লাইড শো, বুঝছে এবার আসছেন। ওই যে অনেক সময় বিয়েতে দেখা যায় স্লাইড শো অ্যানিমেশন হয়, অনেক ছবি টবি নিয়ে আসে, বুঝছি। তাহলে হচ্ছে ব্যবহার বুঝছেন, হ্যাঁ। এখন এখন আমরা সফটওয়্যার গুলো ইনস্টল করার চেষ্টা করব। তাহলে আশা করি ইনস্টল হয়ে যাবে। যাদের হয়েছে তারা তো হয়েছে, আর যারা হয় নাই তারা করে নিয়েন। সো সফটওয়্যারটা সার্চ দিতে তো পারি, সার্চ দিতে পারি না? কি লিখবো বলেন? আসছে তো, এখানে ক্লিক করলেই হয়। অথবা আমরা এটাকে একটা কাজ করতে পারি, যে এরকম পিন টু টাস্কবার করতে পারি।
সো এখানে এই যে যেটা আসছে এটাকে রাইট বাটন ক্লিক করে কি করতে পারি, পিন টু টাস্কবার চলে আসছে না? ওকে, সো এখানে আমি ক্লিক করছি, আপনারা কেউ ক্লিক করিয়েন না, যাদের ইনস্টল হয়ে গেছে তারা চুপচাপ দেখেন, আর যাদের হয় না তারা করেন। এটা একটা ওয়ার্নিং, সেটা হচ্ছে বাসায় এই সফটওয়্যার কাজ করতে গেলে ভুলেও হচ্ছে গুগল ক্রোম টোম এগুলো ওপেন করে রাখবেন না। এই যে আমার এটাকে আমি অফ করে দিচ্ছি, এগুলো যে পরিমাণ জায়গা খায় তার উপরে আবার আপনি গুগল ক্রোম ওপেন করবেন, মাথা নষ্ট হয়ে যাবে। অন্যান্য সফটওয়্যারের কাজ সব শেষ, পারলে এই যে ফোল্ডার আছে যেটা, এটা অফ করে নিয়েন যাদের একটু লো কনফিগারেশন। যাদের রিচ আছে তারা সমস্যা নাই। আচ্ছা, এই যে আমি যেটা ওপেন করলাম, এই দেখছেন অলরেডি আমার এনি হ্যাং করছে, স্লো মারছে দুইবার। আচ্ছা, নরমালি এইভাবে থাকবে, ওই যে ছোট বড় আপনি আপনার মতো করে নেবেন। হ্যাঁ, তো এই যে সফটওয়্যারটা দেখতেছেন এটা কি ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট। সো এখানে থাকবে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। সো আপনার তো আগের কাজ নাই আছে, তাহলে ওপেনে যাওয়া যাবে না, তাহলে যাবো কোথায়, নিউ প্রজেক্ট। সো আফটার ইফেক্টে নিউ প্রজেক্টটা আসলে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসে। এটাকে সেটআপ করার কিছু নাই। আফটার ইফেক্টে সেটআপ করার যেই মেইন জায়গাটা সেটা হচ্ছে কম্পোজিশন। ফটোশপে আপনি ক্যানভাস নামে জিনিস শিখছিলেন না, ক্যানভাস সেটআপ, সাদা যেটাকে আমরা ডকুমেন্ট বলতাম। ইলাস্ট্রেটরে সেটা গিয়ে কি হয়ে গেছিল, আর্টবোর্ড। আফটার ইফেক্টে এসে সেটা কি হইলো, কম্পোজিশন। বুঝছেন বিষয়টা? আচ্ছা, কম্পোজিশনে যাওয়ার আগে আমরা এই প্যানেলগুলোর সাথে একটু পরিচিত হই। প্রথম হচ্ছে এটা বোধহয় আমরা সবাই জানি এই প্যানেলটার নাম, মেনু বার। উপরেরটা সবাই আমরা জানি এটা কি বার, নিচেরটা এখানে অপশন বার নাই, এটা হচ্ছে টুলস বার, টুলস বার। তারপর এই যে একটা প্যানেল দেখা যায়, তাই কি, এটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল। এখানে আপনি যা নিয়ে কাজ করবেন এই প্রজেক্ট প্যানেলে রাখবেন। নিচেরটা হচ্ছে লেয়ার প্যানেলস, এখানে হচ্ছে লেয়ার গুলো সাজানো থাকবে। এই পাশে লম্বা একটা দাগ কাটা দেখা যায় না, এটাকে বলা হয় টাইমলাইন। এইখানে অ্যানিমেশন রেকর্ড করা হবে বা মোশন। এই যে এই পাশে ছিল, এটা ফটোশপে ইলাস্ট্রেটর ছিল এরকম কি প্যানেল, কি প্যানেল, এটা পুরোটার নাম ছিল একটা প্রপার্টিস প্যানেল, তাই না? ভিতরে গুলো ছিল প্যালেট। তো এই একই জিনিস। এইখানে যে অপশনটা এখন দেখতেছেন এইটা হচ্ছে নতুন, তো এটার নাম কি বলছিলাম, কম্পোজিশন। এইখানে আপনার কম্পোজিশন থাকবে। এন্ড অফ দা ডে এইখানে যা আউটপুট আসবে সেটাই আমরা MP4 আকারে ব্যবহার করব। মানে আমরা কাজ করব লেয়ারে, টাইমলাইনে, ওইটার আউটপুট এখানে দেখাবে। বুঝছেন? তো ওইটাই হচ্ছে কি করব, আউটপুটটা রেন্ডার আকারে বের করব। আমরা জেপিজি সেভ করতাম না ফটোশপ ইলাস্ট্রেটরে, এইখানে আর জেপিজি সেভ হবে। এখানে হবে কি, MP4, ABI, কুইক টাইম, মানে .mov, ওই যে VLC প্লেয়ারে যেটা ওপেন হয়, তাই না, সেগুলো। তাহলে আরেকবার বলি, এটা কি বার, প্যানেল। তারপর এটা প্রজেক্ট, এটা টাইমলাইন, এটা প্রপার্টিস, এটা কম্পোজিশন। এখানে এই কম্পোজিশনটাকে অনেক আদর করে ডিসপ্লে প্যানেলও বলে বা প্রিভিউ প্যানেলও বলে। তার মানে আপনি যে কাজটা করতেছেন এখানে দেখা যায় বলে ওরা আবার বিভিন্ন নাম দেয়, কিন্তু আমরা কম্পোজিশন প্যানেল নামেই ডাকবো, কোনো সমস্যা নেই। বুঝছি? এখন আফটার ইফেক্টে আমরা হচ্ছে 6টা ফাউন্ডেশন পাইছি। কয়টা? প্রথমটা কি ছিল, পরেরটা, তারপরে রেন্ডার। আজকে বোধহয় আমরা রেন্ডার নিয়ে কথা নাও বলতে পারি যদি সময় না থাকে। আমরা শুধু আজকে হয়তোবা লেয়ার আর হচ্ছে কম্পোজিশন নিয়ে কথা বলতে পারি। সো প্রথমে হচ্ছে কম্পোজিশন সেটআপ করব। তাহলে এইখানে ক্লিক করলে দেখেন কত ভাবে করা যায়। সবচেয়ে সহজ ওয়েটা আপনারা ফলো করবেন।
এখানে দেখেন লেখা আছে নিউ কম্পোজিশন আছে না, এখানে ক্লিক করলে যা আসবে এই যে দেখেন মেনু বার থেকে কম্পোজিশন নিউ, এখানে ক্লিক করলে তা আসবে, কন্ট্রোল এন দিলেও তা আসবে। এইখানে একটা আইকন দেখা যায় ছোট করে কালারফুল, এখানে ক্লিক করলেও তা আসবে। তা আমার কাছে নতুন কম্পোজিশন, একটা কম্পোজিশন যখন মানে প্রথম থেকে তৈরি করতে হবে তখন আমি এখানেই ক্লিক করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য আমি করলাম, আপনারা করেন। কিন্তু যখন একটা কম্পোজিশন তৈরি হয়ে যাবে তখন আর একটা কম্পোজিশন যদি লাগে তাহলে তো আর এখানে ক্লিক করা যাবে না, তখন আপনারা এখানে আবার ক্লিক করেন। বুঝছেন বিষয়টা? করলাম। এবার নাম দিবেন। হ্যাঁ, তো নাম আপনার মতো আপনি দিলেন, আমি লিখলাম যে মাই ফার্স্ট ওয়ার্ক অন মোশন দিয়ে দিলাম সাপোজ এমনি। এরপর হচ্ছে এখানে বেসিক আছে, বেসিকের মধ্যে এখানে প্রিসেট আছে লেখা। ফটোশপ ইলাস্ট্রেটর প্রিসেট ছিল না, ওই প্রিসেট আগে থেকে সেট করা ছিল না, A4 লেটার লিগ্যাল। তো এখানে A4 পাবেন, কি পাবেন ভিডিওতে, কি পাবেন ভিডিওতে? হ্যাঁ, আপনারা ইউটিউবে গেলে ভিডিওর কোয়ালিটি কি দিয়ে খুঁজেন? সেটাই কি আছে, ওটা তো ডাইমেনশন নাম আছে না, HD ফুল HD 4K, এখানে সেগুলোই পাবেন তাই না? HD ফুল HD 4K 1920/1080 16:9 রেশিও, এটা হচ্ছে ফুল HD তাই না? আর 1280/720 ওইটা হচ্ছে HD। এরপর ওইটার পর 2100 যখন আসে 4K 2K, তারপরে 4K, এইভাবে 6K 8K তাই না? তাহলে এখানে গেলে আমরা বিভিন্ন রকমের প্রিসেট পাবো, যেই প্রিসেট আপনার দরকার। যে আলট্রা HD আছে দেখছেন 4K যেটা, সেটা তো এইভাবে আসবে। তো আমরা যদি চাই মেজারমেন্ট নিয়ে কাজ করবো তাহলে এখানে আমরা মেজারমেন্ট দিতে পারি। তাহলে 16:9 রেশিওতে আছে, দেখেন 16:9 রেশিওতে আসছে, এটা লক করা আছে, যার কারণে আমি যখন একটা চেঞ্জ করব ও রেশিও নিজে থেকেই কন্ট্রোল করে দিবে। দেখেন আমি 1280 লিখছি, ও 720 নিয়ে নিছে। বুঝছেন? কিন্তু এমন হইতে পারে না যে আপনি হাইটটা নিজের মতো করবেন, হয়ে দিতে পারে। যেমন আমি যদি এখানে 1000 নেই, কিন্তু এখানে 1000 তো নিচ্ছে না, আমি চাচ্ছি যে 1:1 ভিডিও বানাবো, যে 4 কোনা ভিডিও আছে 1:1, কিন্তু এখানে তো নেয় না। তাহলে যেটা করবেন, এই যে ভদ্রলোককে উঠাই দিবেন, চেকটাকে আনচেক করবেন। এখন যদি 1000 লেখেন চলে আসবে। বুঝছি? আমি বলবো আপাতত 16:9 রেশিওতে আপনারা সবাই কাজ করেন। তবে বাসায় পিসি কনফিগারেশন সবারই মোটামুটি থাকে, এই জন্য আমরা যেটা করব সবসময় HD তে নিয়ে করি, ফুল HD আপাতত না করি কাজ করার জন্য। এটা একটা হচ্ছে কাজ শেখা, আর একটা কাজ প্রফেশনালি করা। যখন প্রফেশনালি করবেন তখন তো পিসি ওইভাবে সেট আপ করবেন, শেখার ক্ষেত্রে একটু হালকা হালকা ফাইল নিয়ে কাজ করেন। আপাতত 1280 নিচ্ছি, 720/1280/720। পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এটা চেঞ্জ করবেন না, যা আছে তাই থাকবে। যদি কখনো এরকম উল্টাপাল্টা হয়ে যায় এখান থেকে স্কোয়ারটা নিয়ে কাজ করবেন। ওকে, ফ্রেম রেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যানিমেশন বলেন, ভিডিও এডিটিং বলেন, ফ্রেম রেটটা যদি না বুঝেন তাহলে কিন্তু ঝামেলা আছে। ফ্রেম রেট কারবাতে আসলে কেন হঠাৎ করে? FPS শুরু হয়ে গেছে, FPS দেখা যায়। FPS এটা মানে হচ্ছে ফ্রেমস, এটা মানে হচ্ছে পার, এটা মানে হচ্ছে সেকেন্ড। তাহলে FPS মানে কি হলো? ফ্রেম পার সেকেন্ড। এবার এই ফ্রেম পার সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডে কতগুলো ফ্রেম পাস হবে, এটা বলতেছে কি FPS। আজকে আবার এখানে কয়েকটা লাড়া লাগলো, এখন এই রেকর্ডটা কি উল্টো পাল্টা হয় কেন কি জানে। FPS মানে হচ্ছে কি তাহলে? ফ্রেম না, ফ্রেমস পার সেকেন্ড। তো এক সেকেন্ডে কতগুলো ফ্রেম পাস হবে সেটাই হচ্ছে কি FPS। বুঝছি বিষয়টা? এখন এই FPS টা একটা ন্যূনতম মান আছে যেটাকে আমরা 16 বলি। এই 16-র নিচে যখন আমরা FPS নেই, স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে এটার নিচে যখন আমরা নেই তখন হচ্ছে ওই যে পাওয়ার পয়েন্টের স্লাইড আছে না, এই স্লাইড শো মনে হয়।
তাহলে স্ট্যান্ডার্ড এর নিচে কখনোই নেওয়া যাবে না। কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মের জন্য বলেন, আমরা দুইটা ফ্রেম নেই, একটা হচ্ছে 25, একটা হচ্ছে 30। বুঝছেন? তাহলে আপনারা আজকে থেকে আইদার 25 না আইদার 30 এই দুইটা ফ্রেম নিয়ে কাজ করবেন। আর টেলিভিশন মিডিয়ার জন্য 29.979, এটা হচ্ছে ব্রডকাস্ট হয় না, এই মুহূর্তে চলে যাচ্ছি রমনায়, ওইটার জন্য এটা। ওগুলো আমাদের দরকার হবে না। টেলিভিশন না, ব্রডকাস্ট, লাইভ টেলিকাস্ট, ব্রডকাস্টে এইটা থাকে 29.97, কিন্তু আমরা সবসময় 25 আর 30, আমি আপাতত 30 নিচ্ছি। এরপর হচ্ছে রেজুলেশন। রেজুলেশনটা আপনি আপনার পিসি অনুযায়ী কাজ করার জন্য সেট আপ করিয়েন। যদি ধরেন আপনার পিসি একটু কনফিগারেশন কম মনে হয় তাহলে হাফ নিয়ে আপনি কাজ করেন, আরো কম মনে হলে থার্ড নিয়ে কাজ করেন। মানে কাজ করার সময় এটা রাখেন, ফাইনাল যখন রেন্ডার দিবেন তখন আবার এটাকে চেঞ্জ করার অপশন ওরা দিবে, তো তখন ফুল নিয়ে রেন্ডার দিবেন। যদি লো কনফিগারেশন পিসি হয়, ফুল নিয়ে রেজুলেশন কাজ করেন, তখন লোড নিবে বেশি সময় নিয়ে। তো যদি একটু হাফ করে বা থার্ড করে কাজ করেন তখন এটা হবে কি, একটু ঘোলা ঘোলা দেখায়, পিক্সেল কমে গেছে মনে হবে, কিন্তু ফাস্ট রেন্ডার নিবে, লোড নিবে। তো যখন আপনি পুরো একদম ফাইনাল আউটপুটে যাবেন তখন এটাকে ফুল করে ভিডিও আকার বের করবেন। এরপর হচ্ছে টাইম স্টার্ট কোড। এটা হচ্ছে আপনি কি মেজারমেন্টটা বা স্টার্টিং মানটা 0 থেকে শুরু করবেন নাকি অন্য কোনো মান থেকে। যেমন কাউন্টডাউন যদি আমি 0 থেকে শুরু করি তাহলে আমাদের টাইমলাইনটা হবে 0, 1, 2, 3, 4, 5। যদি এমন হয় যে 10 সেকেন্ড থেকে শুরু করবো তাহলে টাইমলাইনটা হবে 10, 11, 12, 13, 14 এরকম। সো এইটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, 0 থেকেই কাউন্টডাউন শুরু হবে। চেঞ্জ করবেন হচ্ছে ডিউরেশন। দেখা যায় ডিউরেশন কয়টা ঘর আছে, তাহলে প্রথমটা ডিউরেশনে কি হইতে পারে, এটা যেহেতু সময় তাহলে প্রথমটা কি হইতে পারে, আওয়ার, তারপরেরটা, 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 কারা ন্যানো সেকেন্ড বলছেন, কারা বলছেন সেকেন্ডের পর ন্যানো সেকেন্ড হয়, কে বলছে আপনারা? ধারণা আজকে থেকে পাল্টান, আজকে থেকে সেকেন্ডের পরে বলবেন ফ্রেম। বুঝছেন? তাহলে 30 ফ্রেম যখন হয়ে যাবে তখন এইখানে হবে কি 1 সেকেন্ড, এইখানে যখন 60 সেকেন্ড হবে তখন এইখানে হবে কি 1 মিনিট, এখানে যখন 60 মিনিট হবে তখন এইখানে হবে কি, তাহলে শেষেরটা কি, এইটা হচ্ছে ফ্রেম। তাহলে এই ফ্রেমের উপরে ডিপেন্ড করে এইখানে সেকেন্ড হবে, এই সেকেন্ড আপনার ঘড়ির সেকেন্ড না, এই সেকেন্ড বেজ অন ফ্রেম। আমরা কত নিছি, যদি এখানে 25 নিই তাহলে এখানে সেকেন্ড কত ফ্রেমে হবে, তো যখন এখানে কাউন্টডাউন হইতে হইতে যখন 25 চলে আসবে তখন এখানে চেঞ্জ হয়ে 1 হবে। বুঝলাম? তাহলে আজকে থেকে আমরা কি বলবো না, ন্যানো সেকেন্ড বলবো না, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড এগুলো বলবোই না, বলবো ফ্রেম, আওয়ার, মিনিট, সেকেন্ড, ফ্রেম। 1 সেকেন্ড 2 ফ্রেম, 1 সেকেন্ড 5 ফ্রেম, 1 সেকেন্ড 10 ফ্রেম। বুঝছি? তাহলে এখানে আমরা 30 সেকেন্ড আছে, আমি 30 সেকেন্ড, এখানে প্রত্যেকটা সেকেন্ডের প্রচুর মূল্য, তো আমি এখানে 5 সেকেন্ড নিচ্ছি। দেখবেন 5 সেকেন্ড আপনার কাছে এখানে 5 ঘন্টা মনে হবে, কারণ 30 ফ্রেম নিলে 5 সেকেন্ডে কত ফ্রেম, কত, 3 5 15, 150 ফ্রেম। 150 ফ্রেম মানে 150টা ছবি পাস করাইতে পারবেন। বুঝেন? এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন ব্যাকগ্রাউন্ড কালার আগে যেভাবে বলছি সেভাবেই, জমি কেনার পর আপনি বালু দিবেন না মাটি দিবেন ডিপেন্ড অন ইউ। তবে আমি বলবো রেগুলারলি কাজ যেহেতু করবেন এখানে হোয়াইটই থাকুক। যাদের চোখে সমস্যা আছে তারা ডিফারেন্ট কালার নিয়ে নিতে পারেন, যে সাদা আলোতে সমস্যা করে। বুঝছি বিষয়টা? আর কোনো কিছু আপনাদের প্রয়োজন নেই এখান থেকে। উইথ হাইট যা আছে তাই, ফ্রেম রেটটা 25 আর 30, এইখানে হচ্ছে 00 থাকবে, আর এখানে সেকেন্ডের সময় নিয়ে কাজ করবেন। মনে রাখবেন এখানে কিন্তু মিনিটের চাইতে সেকেন্ডের কাজ বেশি হয়। আফটার ইফেক্টে কিন্তু 2 ঘন্টা 1 ঘন্টা এই ছবি নিয়ে কাজ হয় না, বড় যে 2 মিনিট 3 মিনিট, এর বেশি না।
বুঝছি বিষয়টা? ওকে, এই যে সাদা যে জায়গাটা আসলে এটার নাম কি? ফটোশপে ছিল ক্যানভাস, ইলাস্ট্রেটরে এখানে এসে সফটওয়্যার অনুযায়ী ভিন্ন কিন্তু সিস্টেম কিন্তু একই। বুঝছি? এবার একটা টুইস্ট না, এটাকে ফটোশপের মতো তাবিজ আকারে মনে রাখবেন। আফটার ইফেক্টে প্রজেক্ট একটা নেওয়া যায় কিন্তু কম্পোজিশন অনেকগুলো নেওয়া যায়। একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলো কম্পোজিশন নেওয়া যায় কিন্তু একটা কম্পোজিশনের আন্ডারে অনেকগুলো প্রজেক্ট নেওয়া যায়। প্রজেক্ট একটা, কম্পোজিশন অনেকগুলো। এই যে আমি যে কম্পোজিশনটা সেটআপ করছি সেটা একটা প্রজেক্টের মধ্যে আপনি 10টাও কম্পোজিশন নিয়ে কাজ করতে পারবেন। বুঝছেন বিষয়টা? ওকে, এবার ফাইনাল সেভ দিব। ওই যে প্রজেক্ট আকারে এবার সেভ করব। ফাইলটা কোথায়? সেভ অ্যাজ। এবার একটা লোকেশন নিব। আপনারা ফটোশপে এলোমেলো বা ইলাস্ট্রেটরে এলোমেলো সেভ করলেও আফটার ইফেক্টে এলোমেলো সেভ করার কোনো সুযোগ নেই। ইভেন আফটার ইফেক্ট না, প্রিমিয়ার প্রোতেও। প্রিমিয়ার প্রোতে আফটার ইফেক্টে মাস্ট বি একটা ফোল্ডার করে সেই ফোল্ডারের মধ্যে এখানে অ্যানিমেশনের জন্য যা যা ব্যবহার করছেন তা সব রাখতে হবে ওই ফোল্ডারে। ইভেন যেটা সেভ করতেছেন সেটাকেও ওই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। যদি এভাবে না রাখেন, ইনস্ট্যান্ট কাজ করলেও একটু পরে সেভ দিয়ে যখন কেটে ওপেন করবেন তখন ওই জিনিসগুলো আর থাকবে না। মানে বিভিন্ন ফোল্ডার থেকে টেনে টেনে এনে কাজ করা যাবে না। কাজ করলেও রানিং অবস্থা করতে পারবেন, ধরেন কেটে দিয়ে আবার যখন ওপেন করবেন তখন আর ওগুলো পাবে না। এই জন্য এরকম একটা ফোল্ডার করবেন, এরকম যে কোনো একটা এরকম ফোল্ডার করবেন। ধরেন মাই মোশন ওয়ার্ক নামে, সেটার মধ্যে মিউজিক রাখবেন, সেটার মধ্যে ধরেন সাউন্ড ইফেক্ট রাখবেন, সেটার মধ্যে গ্রাফিক্সের ফাইল রাখবেন, সেটার মধ্যে রেন্ডার দিবেন, এডিট ফাইল রাখবেন, এরকম। বুঝছেন? মানে একটা ফোল্ডার করবেন, সেই ফোল্ডারের মধ্যে সব রাখবেন, এলোমেলো না। তো ধরেন আমি এখান থেকে লিখলাম এই প্রজেক্টটি লিখে দিলাম ডেস্কটপে। আমি ডেস্কটপে দিচ্ছি, আপনারা কিন্তু ডেস্কটপে দিবেন না, বারবার বলতেছি। ফোল্ডার করবেন, ওই ফোল্ডারের মধ্যে রাখবেন। বুঝছো বিষয়টা? কোন ফরম্যাটটা নিছি বলেন তো? এখান থেকে এখানে আসলে একাধিক ফরম্যাট নাই। এখানে আপনি টেমপ্লেট পাবেন একটা, প্রজেক্ট পাবেন একটা। তো আমরা প্রজেক্ট সেভ করব সব সময়। .aep আফটার ইফেক্ট প্রজেক্ট। বুঝছো বিষয়টা? তাহলে এতটুকু যদি বুঝি, আরেকবার একটু রিভিউ দিই। বলেন এটা, এই পুরো ব্লকটাকে কি বার বলে? তারপরেরটা, তারপরেরটা, এটা, 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 সাদাটা। বুঝলাম। এখন যেহেতু প্রজেক্ট কম্পোজিশন একটা হয়ে গেছে, তাহলে তো এখানে ক্লিক করলে আর আসবে না, তাই না? এখন আরেকটা কম্পোজিশন সেট আপ করবো এইখানে অথবা এইখান থেকে। ঠিক আছে? বুঝছি বিষয়টা? ধরেন আমি এখানে দিলাম সেকেন্ড কম্পোজিশন, যা আছে তাই। নো, লেয়ার কম্পোজিশন আলাদা। এই দেখেন সেকেন্ড কম্পোজিশন চলে আসে। বুঝছেন? এখন আপনার মনেই হইতে পারে যে আমি যেই কম্পোজিশনটা নিছি সেটার টাইম, এই যে 5 সেকেন্ড যা আছে এটা হচ্ছে হয়তো বা কম আছে, আমি 10 সেকেন্ড করবো, হইতে পারে না? তাহলে দেখেন ফাইল, এডিট, কম্পোজিশন, এইখান থেকে যাবেন, এখান থেকে দেখবেন এই যে লেখা আছে কম্পোজিশন, শর্টকাট কি কন্ট্রোল কে দিলে এই কম্পোজিশনকে পুনরায় আবার সেট আপ করা যায়। এই যে 5 সেকেন্ড নিছেন, এখন যদি আমি এটাকে 10 সেকেন্ড করে দেই, দিয়ে ওকে করে দিই, এবার দেখেন এই যে এটাকে বড় করলে 10 সেকেন্ড হয়ে গেছে। বুঝছেন? কন্ট্রোল কে দিলাম, আবার ধরেন 5 সেকেন্ড করব, যা ইচ্ছা তাই করার পরে ওকে করে দিবেন। বুঝছি? ওকে, তাহলে এটা 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 এখন আপাতত এটা প্র্যাকটিস করার দরকার নেই। আমরা কিছু টুলস এর কাজ দেখে এই শেপটি তৈরি করি, তারপর একটু ছোটখাটো প্র্যাকটিস করি। এবার একটা টুলস এর সাথে পরিচিত হই। দেখেন এখানে যে টুলস বার গুলো আছে, এটা হোম ট্যাব, এটা দরকার নেই। বাকি টুলস গুলো আছে যেগুলো, সেগুলোর সাথে কোনটার সাথে পরিচয় আছে আপনাদের? দেখেন এটার সাথে পরিচয় আছে। কি নাম? কি কাম? এখানেও সে একই কাজ হবে। বুঝছেন? মুভ টুল, সিলেকশন টুল যা করে এখানে তাই হবে। তারপরের তার কি কাজ? এটা মুভ টুল কি কাজ?
এটা মুভ করে, কি মুভ করে, এটা কি জায়গা, এটা বলেন সোজাসুজি। কম্পোজিশন বা আর্টবোর্ড বা ক্যানভাস মুভ করতাম না, এখানে সেটাই হবে, বুঝছি? ওকে, তারপরটা কি টুলস, কি কাজ, এই জুম টুলের কাজ খুঁজে বের করো। সেটাই তো, এই যে ক্যানভাস আছে, এটাকে কি করব, জুম ইন আর আউট করবো, এটা না, আর এটা প্লাস আছে, অল্টার দিলে কি হবে, কিন্তু আমার কাছে এটা প্যারা, তার চেয়ে মাউসের চাকা ঘুরাইলে কি হয়, ভালো না, সহজ। অথবা দেখেন এই যে এই কর্নারে পার্সেন্টেজ আছে, ম্যাগনিফিকেশন রেশিও পপ আপ, ক্লিক করে এখান থেকে পার্সেন্টেজ নেবেন, তো ফিট যদি করে দেন এটা এই উইন্ডোজের সাথে ফিট হয়ে যায়, বুঝছি? এরপরের তিনটা টুলস পরিচিত না, এগুলো যেহেতু পরিচিত না এগুলো নিয়ে আলোচনা এখন করব না। পরেরটার নাম হচ্ছে রোটেশন। কি হইতে পারে এটার কাজ, একটা অবজেক্টকে ঘুরাবো না, ওকে। তারপরেরটার নাম হয়তো শুনেন না, আবার তারপরে দেখেন এটা অন্যভাবে শুনছেন। ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, ব্র্যাকেট, ব্র্যাকেটে কি লেখা আছে, কি লেখা আছে ব্র্যাকেটে, অ্যাঙ্কর পয়েন্ট, বুঝছেন তো বিষয়টা, অ্যাঙ্কর পয়েন্ট কি, একটা নির্দিষ্ট পয়েন্ট না, এইখানে এই টুলসটার মারাত্মক গুণ, মারাত্মক মানে এই অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোল না করলে অ্যানিমেশন উল্টাপাল্টা হয়, তো এইটা দিয়ে শুধু অ্যাঙ্কর কন্ট্রোল করা হয়, একটা নির্দিষ্ট পয়েন্ট কন্ট্রোল করা হয়। আর তারপরে যারে আছে এর সাথে পরিচয় না থাকলে পরে দুঃখ, তাই না, রেক্টেঙ্গেল, তাহলে যেই টুলস গুলোর পাশে এরকম একটা ছোট আইকন আছে ওগুলো গ্রুপ টুলস, চেপে ধরলে বের হবে, বের হইছে, সবগুলোর সাথে পরিচয় আছে না। তারপরে যে ভদ্রলোকের নাম কি, পেন টুল না পেইনফুল, যারা ভাষায় করেন না তাদের জন্য পেইনফুল, সেগুলোর সাথে পরিচয় আছেন না। তারপরেরটা কে আছেন পরিচয়, পরিচিত হয়, তারপরেরটা আছে পরিচয়, তারপরেরটা আছে না পরিচয়, তারপরেরটা কি নাই পরিচয়, সবই আছে, এরপরেরটার পরিচয় নাই, রোটোব্রাশ, পাপেট, এটার সাথেও পরিচয় আছে, পাপেট পিন্টুল দেখছিলেন না, এটার সাথে পরিচয় আছে। তার মানে কয়েকটা টুলস আছে যেগুলোর সাথে পরিচয় নাই, সেগুলো শিখলে মোটামুটি এখানে সবগুলো টুলসই পারবে। অ্যাডোবি কর্পোরেশনের এই একটা গুণ, সবগুলো সফটওয়্যারে প্রায় ওদের টুলস গুলো সিমিলার, বুঝছি বিষয়টা। তাহলে শেপ তৈরি করব, কোন টুলসে যাব, শেপ টুলের মধ্যে রেক্টেঙ্গেল যাব না, তাহলে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে কি ড্র করা যায়, পারি, এগুলো ড্র করতে পারি। তাহলে দেখেন ড্র হয়েছে না, ড্র হওয়ার পর উপরের দিকে খেয়াল করেন ফিল স্ট্রোক আছে, এগুলোর সাথে পরিচয় আছে, তাহলে ফিলের পর্দায় ক্লিক করে কি কালার চেঞ্জ করা যায়, কি যাচ্ছে না, আবার স্ট্রোকে ক্লিক, লাল লাল একটা কিছু দেখা যায় না, দেখা যায়, দেখা যায়, দেখা যায়, কিন্তু স্ট্রোকের মানটা কমন আছে, যদি বাড়াই দেই বাড়বে, বোঝা যায়। তো এখানে ক্লিক করে আমি মান লিখে দিতে পারি, যেমন 100, অথবা মাউস দিয়ে এখানে চেপে হাতে ডান বাম, ডান বাম, বুঝছি। এখন আমরা স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে পারতাম, মনে আছে না, নান করতে পারতাম, তো সেগুলোর অপশনের জন্য আপনি যে লেখা যেটা আছে দেখবেন, এখানে যেগুলো লেখা বা যেগুলোর পাশে ব্লু কালার আছে সেগুলো ক্লিক করলে অপশন বের হবে, দেখছেন, এই হচ্ছে নান, তার মানে ফিল নান, এই হচ্ছে গ্রেডিয়েন্ট, আসে গ্রেডিয়েন্ট একাধিক কালার, এই হচ্ছে আমাদের ব্লেন্ডিং মোড। এখন গ্রেডিয়েন্ট তো আসলো, সাপোজ গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করবেন কেমনে, আগে কি করতে হবে, এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে হবে, তারপর এই যে পর্দা আছে এই পর্দার উপরে ক্লিক করতে হবে, দেন গ্রেডিয়েন্ট, বুঝছো বিষয়টা। এখান থেকে এটাকে কন্ট্রোল করে দেন, কে কে বুঝি নেই, সব বুঝছো, হ্যাঁ
অর্ধেক অর্ধেক আসছে, ওটা আমরা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা ই থাকে, ওইটাকে দিয়ে দিচ্ছে। এই যে সিলেকশন টুলসে গেলে এই যে দেখেন একটা আইকন আছে, দেখছেন? ওটাকে টেনে অ্যাডজাস্ট করে দাও। বুঝছি বিষয়টা? সিলেকশন টুলস। আচ্ছা, এই হচ্ছে গ্রেডিয়েন্ট। সো এই একই কাজ স্ট্রোকে গেলে পাবেন, সবই স্ট্রোকে গেলে পাবেন আগের মতোই কিন্তু সব। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে, খেয়াল করলে দেখেন লেয়ার তৈরি হয়েছে অটো, তাই না? যেটা ইলাস্ট্রেটরে কিন্তু অটো তৈরি হয় নাই, ওইটা অটো পাথ হইছে, লেয়ার কিন্তু তৈরি হয় নাই, অটো পাথ হইছে। ফটোশপও অটো লেয়ার হয় না, হইছে? কিন্তু এইখানে আপনার অটো লেয়ার হয়, কিন্তু এইখানে অটো লেয়ার হইলে আবার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি লেয়ার সিলেক্ট করা অবস্থা আপনি যদি আবার আরেকটা তৈরি করতে চান, তাহলে ওইটা কিন্তু হচ্ছে লেয়ার তৈরি করবে না, ওইটা ওই লেয়ারের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। যখন মুভ টুলস দিয়ে বা সিলেকশন টুলস দিয়ে আপনি সিলেক্ট করবেন, তখন এটা কি হবে, একসাথে মুভ হবে। তাহলে এখানে কি করতে হবে, ডিসিলেক্ট করতে হবে। তাহলে আপনি এই শেপ টুলসে থাকার পর একটা শেপ তৈরি করবেন, আবার সিলেকশন টুলসে গিয়ে এই ধরেন বাইরে ক্লিক, ডিসিলেক্ট, আবার সিলেকশন শেপ টুলসে যাও, শেপ তৈরি করো, অনেকটা প্যারা না? আবার সিলেকশন টুলসে আসো, বাইরে ক্লিক, প্যারা না? এই জন্য আমরা শর্টকাট ব্যবহার করব। শর্টকাট হচ্ছে কোন শেপ তৈরি করার পরে সেটাকে ডিসিলেক্ট করার শর্টকাট হচ্ছে F2, ফাংশনের F2, শুধু F2, কন্ট্রোল F না। আবার অনেকে আছে F দিবেন 2 দিবেন, তা না, ফাংশনের F2। কোন অবজেক্ট ডিসিলেক্ট করার জন্য ফাংশনের F2। তাহলে এবার দেখেন আমি F2 দিচ্ছি, খেয়াল করেন ফাংশনের F2 ডিসিলেক্ট হয়ে গেছে না? নাও একটা শেপ তৈরি করি। আর রেশিও মেনটেন করার জন্য কিন্তু আগের মতো এখানে শিফট ধরতে হবে। দেখেন তো এখন লেয়ার হয়েছে কয়টা? তাহলে কি ইন্ডিভিজুয়াল মুভ করা যায়? বুঝছি বিষয়টা? F2 দিতে হবে। হ্যাঁ, বুঝলাম। কোনটা বলবো? হ্যাঁ, কি F2 দিলে কি করছি? ডিসিলেক্ট করছি। জটিল করে বুঝতে চান কেন? সিম্পল কাজ। F2 দিয়ে কি করছি? ডিসিলেক্ট, তাই না? F2 দিলে ডিসিলেক্ট। এখন কেন ডিসিলেক্ট করব? লেয়ার নেওয়ার জন্য কি ডিসিলেক্ট করব? শেপটা যেন একটা লেয়ারে না আসে, তাই না? বুঝছি। F2 দিলে ডিসিলেক্ট হয়, আর সিলেকশন টুলসে গিয়ে বাইরে ক্লিক করলেও ডিসিলেক্ট হয়। কিন্তু কেন F2 দিয়ে করব? ধরেন আপনি শেপ তৈরি করতেছেন, অনেকগুলো শেপ তৈরি করতে হবে, এখন একবার সিলেকশন টুলসে গিয়ে ডিসিলেক্ট, আবার শেপে আসে, প্যারা না? এই জন্য কি দিলাম? ঠিক আছে? তাইলে আর বারবারই করতে হবে না, নাইলে এই যে এইখানে আসো, বাইরে ক্লিক করো, প্যারা না? ক্লিয়ার এইটুকু? আপাতত মনে হয় আজকে ক্লাসে এতটুকু, এর বেশি নিলে আমার মনে হয় লোড বেশি হয়ে যাবে। সো নেওয়ার দরকার নেই, যা আছে আমরা সিলেবাসে তাই শিখবো। সো এইখানে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, নাহলে কিছুটা সময় আপনারা সফটওয়্যার ইনস্টল যেহেতু করছেন একটু নাচা করবেন। করেন না? তাইলে এখন বলেন আগে কোশ্চেন আছে কিনা, কোনো কিছু বুঝেন না এরকম? এই কাজ শুরু করছে, আগে যতটুকু সেটআপ করছে ওইটুকু। ডিসিলেক্ট করতেছি, যেই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে কাজ করতেছি ওই লেয়ারের মধ্যে এগুলো তৈরি হচ্ছে। আমরা কি করতেছি, ওকে আলাদা লেয়ারে কনভার্ট করে দেওয়ার জন্য ডিসিলেক্ট করছি, লেয়ার নেওয়ার জন্য না। এই দেখেন এখানে লেয়ার নেওয়ার জন্য আলাদা শর্টকাট আছে, সবকিছু আছে, বুঝছেন? কেন বলতেছি স্পেসিফিক করে। এবং ইভেন
ইভেন ইভেন প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা আলাদা শর্টকাট দেখছেন। সো আমরা লেয়ার নেওয়ার জন্য ডিসিলেক্ট করছি না, একই লেয়ারের মধ্যে একাধিক অবজেক্ট যেন তৈরি না হয় তার জন্য ডিসিলেক্ট করছি, বুঝছি। আর সেটাই যদি মনে হয় লেয়ার নেওয়া, তাহলে এতগুলো শর্টকাট কেন আছে, কেন আছে এতগুলো শর্টকাট, বুঝছি। ক্লিয়ার? বুঝলেন? কিন্তু মাথা উলাই যাবে। এক ফটোশপ শিখছেন, এক ইলাস্ট্রেটর শিখছেন, আজকে থেকে আবার এটা ফটোশপে কন্ট্রোল ডি দিলে কি হইছে, ইলাস্ট্রেটরে কন্ট্রোল ডি দিলে কি হইছে, ডিসিলেক্ট হইছে, ট্রান্সফর্ম অ্যাগেইন রিপিট হইছে, তাই না? হ্যাঁ, ওই তো অ্যাগেইন বা রিপিট একই কথা, কিন্তু এইখানে আবার কন্ট্রোল ডি দিলে দেখবেন ডুপ্লিকেট হয়। তাহলে মাথা আউলেই যাবে কোনটাই কি শর্টকাট দিচ্ছেন। এই জন্য বললাম কোনো কোশ্চেন থাকলে কি হবে, সবই দিব বাসায় গিয়ে। এতটুকু বুঝছি না? তাহলে কোশ্চেন না থাকলে অফ করে দিই, আপনারা কাজ করেন। হ্যাঁ, রেকর্ড বুঝছি, ঠিক আছে, রেকর্ড অফ করছি।